Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to you all in online class of Hazil Almiya City College. Dear learners, I am Sheikh Sohrab Hussain, Assistant Professor of English, Hazil Almiya City College, Gopalganj. Dear learners, today's topic punctuation part 2, that is use of comma. Learning outcome of today's topic, dear learners, you will be able to use comma correctly, then you will be able to correct error of comma. Dear learners, today's discussion on chapter 1, commas. The comma is the most difficult of all the stops for the students to master. Very often it is said by the grammarian, take care of the commas and the other stops will take care of themselves. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে কমা সম্পর্কে ধারণা দিব। প্রায়শই এটা বলা হয়ে থাকে যে কমার ব্যবহারটা হলো যত বিরতি চিহ্নগুলো আছে তার মধ্যে সবচেয়ে কঠিন, এবং ব্যাকরণবিদেরা প্রায়ই তো আমাদেরকে বলে থাকে যে ঠিক কমার ব্যাপারে একটু বাড়তি যত্নশীল হতে। আর কমার ব্যাপারে যদি তোমরা বাড়তি যত্নশীল হও তাহলে অন্যান্য যে পাংচুয়েশন বা ব্রাঞ্চ চিহ্নগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সেগুলোর সম্পর্ক তোমাদের যত্নশীল হয়ে যাবে। ফার্স্ট অফ অল, comma is used to separate a series of same words. একই জাতীয় পার্টস অফ স্পিচ পাশাপাশি যদি চলে আসে সেগুলোর মাঝে কমা বসে, এবং শেষ যে দুটো সে দুটোর মাঝে অ্যান্ড বসে। তো উদাহরণগুলো লক্ষ্য করো। হাসান, বেলাল, রাফসান অ্যান্ড সাকিব আর ওয়াল ফ্রেন্ডস। এখানে লক্ষ্য করো, হাসান, বেলাল, রাফসান, সাকিব সবগুলোই প্রপার নাউন, এবং যেহেতু সিরিজ আকারে বেশ কয়েকটি পার্টস অফ স্পিচ পরপর চলে আসছে, এদের প্রত্যেকটার মাঝে এখানে কমা বসেছে। হাসান, বেলাল এর মাঝে কমা বসেছে। সাকিব অ্যান্ড রাফসান অ্যান্ড সাকিব এগুলো সবার শেষ যে দুটি তার মাঝে কিন্তু অ্যান্ড বসেছে। তাহলে আমরা জানলাম যে একই জাতীয় পার্টস অফ স্পিচ পাশাপাশি কয়েকটি থাকলে তাদের মাঝে কমা বসবে এবং শেষ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হবে। পরের উদাহরণটি লক্ষ্য করো। আই লাইক ফ্রেশ, কমা ডেলিশিয়াস অ্যান্ড জুসি অরেঞ্জেস। তো এখানে লক্ষ্য করো যে ফ্রেশ, ডেলিশিয়াস অ্যান্ড জুসি তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তো পাশাপাশি অ্যাডজেক্টিভ পরপর তিনটা এসেছে, প্রথম দুটোর মাঝে কমা হয়েছে এবং শেষ দুটির মাঝে কিন্তু অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো। প্রান্তিক ইজ এক্সপার্ট ইন সুইমিং, রানিং অ্যান্ড স্কেটিং। তো এখানে সুইমিং, কমা রানিং অ্যান্ড স্কেটিং তিনটাই এটা কিন্তু নাউন, ওই ভার্বের সাথে অ্যান্ড যুক্ত নাউনের কাজ করছে, পাশাপাশি তিনটি এসে গেছে। সুতরাং এখানে কিন্তু সিরিজ এসেছে পরপর, যার কারণে যে সুইমিংয়ের পরে আমরা কমা ব্যবহার করছি, এবং রানিং এবং স্কেটিংয়ের মাঝে কিন্তু আমরা এখানে অ্যান্ড ব্যবহার করেছি। শেষ উদাহরণটি লক্ষ্য করো। আই, কমা ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দিস অকারেন্স। আমি, তুমি এবং সে এই ঘটনার জন্য দায়ী। তো এখানে তিনটি প্রোনাউন পরপর এসেছে, আই, ইউ অ্যান্ড হি। তো প্রথম আই এবং ইউ এর মাঝে কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করেছি, যে এখানে লক্ষ্য করো কমা ব্যবহার করেছি, এবং ইউ অ্যান্ড হি এখানে কিন্তু অ্যান্ড ব্যবহার করেছি যেহেতু শেষ দুটি। তোমাদের জন্য আমি একটি টেস্ট দিয়ে রেখেছি এখানে। আলভি বট অরেঞ্জ, অ্যাপল, জুস অ্যান্ড পিকেল। তো নিশ্চয়ই তোমরা এটি পারবে, তোমরা নিজেরা এটি প্র্যাকটিস করো তোমাদের এই যে টেস্টে আমি দিয়ে রেখেছিলাম তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চিত করে তোমরা বুঝতে পেরেছো যে একই জাতীয় পার্টস অফ স্পিচ পরপর আসলে, বিশেষ করে সেই পার্টস অফ স্পিচ যদি নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ হয় তাহলে তাদের প্রত্যেকটির মাঝে কমা হবে এবং সেই দুটি আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। এই ছিল আমাদের প্রথম যে কমার ব্যবহারের নিয়মটি। আমরা পরের স্লাইডে চলে আসছি। কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার কেস ইন অ্যাপোজিশন।
কেস ইন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা ব্যবহার করতে হবে। তো উদাহরণটি লক্ষ্য করো, তাহলে সহজেই বুঝতে পারবে যে কেস ইন অ্যাপোজিশনটা কি। জন, কমা, আ ফেমাস জার্নালিস্ট, কমা, ইজ কামিং টুডে। তো জন যিনি একজন বিখ্যাত সাংবাদিক, যিনি আজকে আসছেন, এই হলো এখানের অর্থ। তো এখানে খেয়াল করো, জন একটি প্রপার নাউন, তার সম্পর্কেও যে তথ্য যে সেটি কি, এ ফেমাস জার্নালিস্ট। তাহলে এই প্রপার নাউন সম্পর্কে যদি অতিরিক্ত কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য দেওয়া থাকে, সেটাকে আমরা বলছি কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন। তো এটি নিয়ম হলো যে এর পরে এবং আগে দেখো যে ফেমাস জার্নালিস্ট, এটা কেস ইন অ্যাপোজিশন, যেটি জন সম্পর্কে তথ্য। তো যার কারণে এখানে তার আগে এবং পরে, কেস ইন অ্যাপোজিশন যে অংশ, তার আগে এবং পরে আমরা কমা ব্যবহার করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো, মিস্টার কামরান, জিএম অফ আওয়ার অফিস, ইজ নোন ফর হিজ গুড বিহেভিয়ার। মিস্টার কামরান যিনি হলেন আমাদের অফিসের জিএম, তিনি তার ভালো ব্যবহারের জন্য সকলের কাছে সুপরিচিত। তো এখানে মিস্টার কামরান প্রপার নাউন, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য যেটা আছে সেটা, তার পরিচয়টা কি এখানে, জিএম অফ আওয়ার অফিস। তো এরকম যদি প্রপার নাউন থাকে এবং তারপরে তার পরিচয়টা তুলে ধরা হয়, তাহলে আসলে সেই অংশকে আমরা বলি কেস ইন অপোজিশন, তার আগে এবং পরে কমা ব্যবসা। দেখো যে আমরা এখানে ঠিক জিএম অফ আওয়ার অফিস এর আগে এবং পরে কমা ব্যবহার করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের নিয়মে আমরা চলে যাই। পরের রুলটি কি আছে এখানে, রুল নাম্বার 3. Rule number 3, if vocative case comes first in a sentence, a comma is used after that. অর্থাৎ ভোকেটিভ কেসটা যদি বাক্যের শুরুতে বসে, তারপরে আমরা কমা ব্যবহার করব। ইফ ইট কামস লাস্ট ইন এ সেন্টেন্স, কমা ইজ ইউজড বিফোর ইট। এটি যদি বাক্যের শেষে বসে, তাহলে তার পূর্বে কমাটা বসাতে হবে। ইফ ইট কামস ইন দ্য মিডল, কমাস আর ইউজড বিফোর অ্যান্ড আফটার ইট। আর ভোকেটিভ কেসটা যদি বাক্যের মাঝখানে চলে আসে, তাহলে আমরা কমাটা ব্যবহার করব তার আগে এবং পরে। নিশ্চয়ই তোমরা সহজে বুঝছো বিষয়টি কি, যে ভোকেটিভ কেস, যেটাকে আমরা বাংলায় বলি কি, সম্বোধন পদ। কাউকে সম্বোধন করে যদি কোনো কিছু বলা হয়, যিনি উপস্থিত কাউকে যদি কোনো কিছু বলে সম্বোধন করা হয়, তাহলে সেটিকে আমরা ভোকেটিভ কেস বা সম্বোধন পদ বলি। তো সেটি যদি বাক্যের শুরুতেই থাকে, তারপরে আমরা কমা ব্যবহার করব, যেমনটি এখানে বসিয়েছি। আবার যদি সেটি শেষে, যেমন এখানে ভোকেটিভ কেসটা বাক্যের শেষে আছে মাই ফ্রেন্ড, সুতরাং এরকম হলে তার আমরা পূর্বে বসাবো। আর যদি ভোকেটিভ কেসটা যেমন এখানে মাঝখানে আছে ডিয়ার টিচার, সুতরাং তার আগে এবং পরে দুবার আমরা কমা বসিয়েছি। তো উদাহরণগুলো একটু লক্ষ্য করো। ফার্স্ট ওয়ান, নাদিরা কাম হিয়ার। নাদিরা এদিকে এসো। নাদিরাকে সম্বোধন করে বলা হচ্ছে, সুতরাং এখানে নাদিরার পরে আমরা কিন্তু কমা ব্যবহার করেছি, কারণ নাদিরা এখানে ভোকেটিভ কেস। পরের উদাহরণটি লক্ষ্য করো, স্টে কানেক্টেড মাই ফ্রেন্ড। প্রিয় বন্ধু, আমার সঙ্গে লেগে থাকো বা জুড়ে থাকো। তো এই যে মাই ফ্রেন্ডকে এখানে সম্বোধন করা হচ্ছে, সেই কারণে তার এই ভোকেটিভ কেসটা এখানে শেষে এসেছে বাক্যের, এই কারণে তার পূর্বে আমরা কমাটা ব্যবহার করছি। পরের বাক্যটি, ক্যান ইউ টেল মি ডিয়ার টিচার হাউ আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমাকে কি বলতে পারেন শিক্ষক, আমি কি করে ইংরেজি অনর্গল বলতে পারি প্রিয় শিক্ষক। তো এখানে খেয়াল করো যে ডিয়ার টিচার, প্রিয় শিক্ষককে প্রিয় শিক্ষক বলে সম্বোধন করা হয়েছে। তো সেই সম্বোধন পদটি এখানে বাক্যের মাঝখানে এসেছে, সেই কারণে তার আগে এই যে ডিয়ার টিচারের আগে একবার কমা ব্যবহার করেছি, আরেকবার ডিয়ার টিচারের পরে ব্যবহার করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভোকেটিভ কেস বাক্যের শুরুতে থাকলে তার পরে, শেষে থাকলে তার পূর্বে, এবং মাঝখানে থাকলে ভোকেটিভ কেসের আগে আর পরে আমরা কমাটা ব্যবহার করব। পরের স্লাইডে চলে যাই। রুল নাম্বার 4, টু সেপারেট প্যারেন্থেটিক এলিমেন্টস or insertion things dropped into the sentence and not necessary to the sense. একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, সহজ করে দিচ্ছি বাংলায় বলি।
টু সেপারেট প্যারেন্থেটিক এলিমেন্ট, বাক্যের মধ্যে যদি কোনো প্যারেন্থেটিক এলিমেন্ট থাকে, প্যারেন্থেটিক এলিমেন্টটা কি? ইনসারশন, যে কোনো কিছু বাক্যের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সেটা কীরকম ইনসারশন? থিংস ড্রপড ইনটু দ্য সেন্টেন্স অ্যান্ড নট নেসেসারি টু দ্য সেন্স, যে বাক্যের মধ্যে কোনো কিছু মনে হয় যে থেকে গিয়েছে, যেটা বাক্যের জন্য অতটা প্রয়োজন নয়, সেটিকে আমরা বলছি ওই প্যারেন্থেটিক এলিমেন্ট। তাহলে এরকম প্যারেন্থেটিক এলিমেন্টস, ইনসারশনস বা কোনো কিছু যদি বাক্যের মধ্যে থেকে যায়, তাহলে তার আগে আর পরে আমরা কমা ব্যবহার করব। এখানে উদাহরণগুলো খেয়াল করো। শি ইজ অ্যান আমেরিকান। তো এখানে খেয়াল করো, বাক্যটা যদি এমন হতো যে শি ইজ অ্যান আমেরিকান, খুব স্মুথলি কিন্তু বাক্যটা হতো যে তিনি একজন আমেরিকান, কিন্তু এর মাঝে অতিরিক্ত কিছু থেকে গেছে, মনে হচ্ছে তো এই যে অতিরিক্ত কিছু বাক্যের মাঝে থেকে যাওয়া, যেটা বাক্যের জন্য অতটা প্রয়োজনও নয়, মনে হচ্ছে যে বাক্যের মাঝে ড্রপ করে থেকে গেছে, এগুলোকে বলা হয় প্যারেন্থেটিক এলিমেন্টস। শুধু প্যারেন্থেটিক এলিমেন্টস এরকম কিছু থাকলে তার আগে এই যে আমরা একবার কমা দিয়েছি এবং তার পরে একবার কমা দিয়েছি। তো আরেকটু ক্লিয়ার যদি তোমাদেরকে করি সেটি হলো যে তোমরা রাস্তা চলো, তো সেই রাস্তা চলতে অনেক সময় রাস্তায় বিট থাকে না, তো বিট থাকলে একটু ধাক্কা খেতে হয় না। এখানেও দেখো যে যদি ভাষাটা হতো হি ইজ অ্যান আমেরিকান, সেটি কিন্তু তোমাদের যদি হতো যে হি ইজ অ্যান আমেরিকান, অনেক স্মুথ হতো, যে সরল রাস্তায় তোমরা চলছো। কিন্তু যখনই মাঝে যে শি ইজ অ্যান আমেরিকান, তখন এই থাকার কারণে কিন্তু রাস্তায় বিটে যেমন একটা ধাক্কা খেতে হয়, সেখানে একটু ক্লাস আপটা একটু থামতে হয়, এখানেও কিন্তু থামতে হচ্ছে। আর তোমরা জানো যে কমা কোথায় আমরা ব্যবহার করব, যে জায়গা অল্প বিরতি, শর্ট রেস্ট আমরা যখন নিব, অল্প বিরতি, সেই জায়গায় কমা ব্যবহার করব, যার কারণে এখানে কিন্তু এই ইউনোর আগে আর পরে আমরা কমা ব্যবহার করছি। এমনটা আরেকটু উদাহরণও দিয়ে বলা যেতে পারে। অনেক সময় অপারেশন করা হয়, তাই না? অপারেশন করলে অনেক সময় আননেসেসারি জিনিসপত্র যদি থেকে যায় অপারেশনের ভিতরে, গজ হোক কোনো কিছু, তাহলে কিন্তু আবার সেই জায়গাটায় কিন্তু জটিলতা তৈরি হতো। এরকম জটিলতা যদি আসে ভাষা ব্যবহারের ক্ষেত্রে, সেই জায়গায় আগে আর পরে তোমরা কমা ব্যবহার করবে, এবং জটিলতার যে জায়গাটা যেখানে তোমাকে একটু থামতে হচ্ছে, একটু ধাক্কা খেতে হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলছি প্যারেন্থেটিক এলিমেন্টস, বা সেটিকে আমরা বলছি ইনসার্শন। ইনসার্ট মানে প্রবেশ করানো, কোনো কিছু প্রবেশ করানো আছে। আর কীরকম প্রবেশ? সেটা হলো যে আননেসেসারি, সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো। হি ওয়াজ অফকোর্স এ লায়ার। এখানে লক্ষ্য করো যে অফকোর্স, এটা কিন্তু অতিরিক্ত বিষয়বস্তু আছে, যার কারণে তার আগে আর পরে আমরা কমা ব্যবহার করছি। বাক্যটি যদি হতো হি ওয়াজ এ লায়ার, তাহলে কিন্তু স্মুথ হতো, কোনো কমার প্রয়োজন ছিল না। পরের উদাহরণটি, দে আস্কড বাই দ্য ওয়ে অ্যাবাউট ইউর ফাদার। তো এখানেও লক্ষ্য করো যে এই বাই দ্য ওয়ে এই অংশটা কিন্তু বাক্যের মধ্যে থেকে গিয়েছে আননেসেসারিলি, যেটা প্যারেন্থেটিক এলিমেন্ট, যার আগে আর পরে আমরা কমা ব্যবহার করেছি। বাক্যটি যদি হতো দে আস্কড অ্যাবাউট ইউর ফাদার, তাহলে কিন্তু আমরা কমা ব্যবহার করতাম না। কিন্তু যেহেতু এখানে দে আস্কড বাই দ্য ওয়ে অ্যাবাউট ইউর ফাদার, সেই কারণে কিন্তু আমরা এই প্যারেন্থেটিক এলিমেন্ট বাই দ্য ওয়ের আগে আর পরে কমা ব্যবহার করেছি। একইভাবে পরের উদাহরণটি লক্ষ্য করো। খালিদ আই থিঙ্ক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এইখানে আমাদেরকে খালিদের পরে একটু থামতে হচ্ছে, তারপর আমরা বলছি আই থিঙ্ক, একটু বিশ্রাম নিয়ে আবার আমরা শুরু করছি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুতরাং এখানে আই থিঙ্ক এর আগে আর পরে আমরা কমা ব্যবহার করেছি। Dear learners, now rule number 5, commas are used after pair of words connected with and দ্বারা যদি জোড়া শব্দ যুক্ত থাকে, তাহলে প্রত্যেক জোড়ার পরে কিন্তু আমরা কমা ব্যবহার করব। তো এখানে লক্ষ্য করো, হাই অ্যান্ড লো, কমা রিচ অ্যান্ড পুয়ার, কমা ওয়াইজ অ্যান্ড ফুলিশ, কমা অল উইল ডাই। উঁচু নিচু, ধনী গরিব, বোকা এবং জ্ঞানী সকলেই মরবে। তো এই যে বাক্যটি, এখানে জোড়া শব্দ আছে, বেশ কয়েকটি জোড়া চলে আসছে। প্রথমটি হলো হাই অ্যান্ড লো, যার পরে আমরা কমা ব্যবহার করছি। পরেরটি রিচ অ্যান্ড পুয়ার, তারপরে আমরা কমা ব্যবহার করেছি। এবং তারপরটি ওয়াইজ অ্যান্ড ফুলিশ, তারপরে আমরা কমা ব্যবহার করেছি। তারপরে বাকি অংশ আছে অল উইল ডাই, এখানে স্টপ। তাহলে আমরা কি দেখলাম? যে কয়টি জোড়া শব্দ থাকবে পেয়ার অফ ওয়ার্ডস, প্রত্যেক জোড়ার পরে আমরা কমা ব্যবহার করব। এবং এই জোড়া শব্দগুলো কী দ্বারা যুক্ত আছে? প্রত্যেকটি জোড়া অ্যান্ড দ্বারা যুক্ত আছে এখানে।
পরের উদাহরণটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমা রিচ অ্যান্ড পুয়ার কমা অল আর ইনভাইটেড। সাদা কালো ধনী গরিব সকলেই আমন্ত্রিত। আমরা পরের রুলে চলে যাই, রুল নাম্বার 6। এখানে আছে টু সেপারেট ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন পৃথক করতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এসএসসি সিলেবাসে ট্যাগ কোশ্চেন ছিল, সে সম্পর্কে ভালো ধারণা আছে। জানো যে ট্যাগ কোশ্চেনে একটি অংশ থাকে তোমাদের স্টেটমেন্ট, যেমন উদাহরণটি লক্ষ্য করো, প্রথম উদাহরণটিতে ইউ উইল কাম, তারপরে আমরা কমা ব্যবহার করছি, এটি কিন্তু স্টেটমেন্ট, এবং তারপরে ট্যাগ অংশ যেটি কোনটিও, যার শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো সহজেই তোমরা বুঝতে পেরেছো যে ট্যাগ কোশ্চেনে দুটি অংশ থাকে, একটি হলো স্টেটমেন্ট অংশ, যার পরে তোমরা কমা ব্যবহার করবে, এবং তারপরে থাকে ট্যাগ অংশ, সেই ট্যাগ অংশের শেষে তোমরা কোশ্চেন মার্ক ব্যবহার করবে। পরের উদাহরণটি লক্ষ্য করো, শি প্রমিসড ডিডেন্ট শি। তো শি প্রমিসড হলো তোমার স্টেটমেন্ট অংশ, যার পরে তোমরা কমা ব্যবহার করবে, এবং তারপরে ট্যাগ অংশ যেটি ডিডেন্ট শি, তারপরে কোশ্চেন মার্ক ব্যবহার করবে। ডিয়ার লার্নার্স, রোল নাম্বার 7, টু সেপারেট অ্যাবসোলুট ফ্রেজেস। তো অ্যাবসোলুট ফ্রেজকে পৃথক করতে কমা ব্যবহৃত হয়। তো অ্যাবসোলুট ফ্রেজটি কি সেটি যদি জানতে চাও, অ্যাবসোলুট ফ্রেজ হলো সেই ধরনের ফ্রেজে আসলে বাক্যের শুরুতে যদি এমন কোনো ফ্রেজ থাকে যেটি তোমাদের ওই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন সিম্পল করতে হয়েছে, যার কারণে সেই ক্লোজটিকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করা হয়েছে, এরকম ফ্রেজ। তো সেটি যদি বাক্যের শুরুতে এরকম ফ্রেজ আসে, তাহলে তারপরে কিন্তু কমা ব্যবহার করতে হবে। এখানে উদাহরণটি লক্ষ্য করো, মানি বিং স্ক্যার্স বিজনেস ইজ ব্যাড। টাকা অপ্রতুল হওয়ায় ব্যবসায় মন্দা যাচ্ছে। তো এখানে মানি বিং স্ক্যার্স এই অংশটা কিন্তু ফ্রেজ, যার কারণে এরপরে কমা ব্যবহার করতে হবে, এবং তারপরে যে একটি পূর্ণাঙ্গ ক্লোজ আছে বিজনেস ইজ ব্যাড, যার পরে আমাদের ফুল স্টপ আছে। তাহলে এখানে মানি সাবজেক্ট আছে, কিন্তু তারপরে যে বিং যেটি, এটি কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব না, এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব। আসলে এটি কম্পাউন্ডে যদি থাকতো তাহলে কি থাকতো, মানি ইজ স্ক্যার্স অ্যান্ড বিজনেস ইজ ব্যাড। আর এটিকে যদি সেই মানি ইজ স্ক্যার্স, সেটিকে কিন্তু ফ্রেজে রূপান্তরিত করা হয়েছে মানি বিং স্ক্যার্স, যার কারণে এখানে কমা ব্যবহার করা হয়েছে। আর এটি যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকতো, এই সিম্পল সেন্টেন্সটি, তাহলে এটি কী হতো, অ্যাজ মানি ইজ স্ক্যার্স বিজনেস ইজ ব্যাড। তো সুতরাং তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অ্যাবসোলুট ফ্রেজটি কি। পরে উদাহরণটি লক্ষ্য করো, দ্য ওয়ার বিং ওভার, যুদ্ধ শেষ হয় কমা তারপরে হি রিটার্ন, সে ফেরত আসলো। তাহলে এই যে দ্য ওয়ার বিং ওভার, এটা কিন্তু আমাদের ফ্রেজ, সুতরাং তারপরে আমরা কমা ব্যবহার করব। পরের উদাহরণটি, দ্য সান হ্যাভিং সেট উই স্টার্টেড ফর হোম। এখানে দ্য সান হ্যাভিং সেট, এরপরে তোমরা কমা ব্যবহার করবে, কারণ এটি ফ্রেজ। লাস্ট অন, সিং দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, এটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সিং দ্য টাইগার, তারপরে কিন্তু তোমরা কমা ব্যবহার করবে, কারণ এই অংশটা হলো আমাদের ফ্রেজ, এবং তারপরে ক্লোজ যেটি আছে হি র্যান অ্যাওয়ে, তারপরে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। আসলে এই যে সিং দ্য টাইগার, এটি কোথেকে আসছে, এটা যদি কম্পাউন্ড থাকতো তাহলে হি স দ্য টাইগার অ্যান্ড র্যান অ্যাওয়ে, আর এটি কমপ্লেক্স থাকলে হোয়েন হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তাহলে এই যে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের সেই সাবঅর্ডিনেট ক্লোজ বা মেইন ক্লোজ, সেটাকে ভেঙে যখন আমরা ফ্রেজ করছি সিম্পল সেন্টেন্সে, ঠিক সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই ফ্রেজের পরে আমরা কমা ব্যবহার করব, সেটি যদি বাক্যের শুরুতেই থাকে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই অ্যাবসোলুট ফ্রেজটা কি। নাও রুল নাম্বার 8, to show ellipsis within bracket something left out or verb mission। আসলে ইলিপসিস যদি হয়, তারপরে তোমরা কিন্তু কমা ব্যবহার করতে হবে সেই ইলিপ্টিক্যাল এলিমেন্টের পরে। আসলে ইলিপ্টিক্যাল এলিমেন্ট বা ইলিপসিসটা কি, সামথিং লেফট আউট, যে বাক্য থেকে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে, বাদ দিতে হয়, অথবা ভার্ব ওমিশন। বিশেষ করে বাক্যর মাঝ থেকে যদি ভার্বকে বাদ দিতে হয়, আসলে সেই জায়গায় কমা জুড়ে দিতে হবে। তো উদাহরণের দিকে গেলে তোমরা সহজে বুঝতে পারবে ভার্ব ওমিশনটা কি। ইউ গো ইউর ওয়ে সেমিকোলন আই কমা মাইন, এখানে কি হয়েছে, ওমিশন অফ গো। একটু লক্ষ্য করো যে মূল বাক্যটা ইউ গো ইউর ওয়ে সেমিকোলন, এখানে আই গো মাইন, এই যে কমাটা, এই কমা দ্বারা কিন্তু আসলে ওই যে উইদিন ব্র্যাকেট আমি দেখিয়ে রেখেছি যে এখানে কি ঘটেছে,
ওমিশন অফ গো, যে এই যে গো যে ভার্বটি আছে সেইটি কিন্তু এখানে থাকার কথা ছিল, কিন্তু সেটি নেই বলে ওখানে কিন্তু কমা জুড়ে দেওয়া হয়েছে। তো এমনিভাবে যে বাক্যের মাঝে যদি ভার্ব না থাকে, ওমিট করে দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু কমা বসবে। তবে খেয়াল করবে যে যেখানে কমা বসবে, ভার্ব ওমিট হবে, তার পূর্বে কিন্তু সেমিক্লোন হবে, ফুল স্টপ হবে না। এখানে যে ক্লজগুলো আছে সেগুলো সাধারণত সেমিক্লোন দ্বারা জুড়ে দেওয়া থাকবে। পরে উদাহরণটি লক্ষ্য করো, জন ইজ 10 নাও, পিটার, 19। এলিজাবেথ, আবার বলছি আমি, জন ইজ 10 নাও, পিটার, 19, এলিজাবেথ, নিয়ারলি 24। আসলে এখানে কিন্তু ওমিশন অফ ইজ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু যে ইজ ভার্বটি দেখো যে এখানে জনের পরে ইজটি আছে, কিন্তু পরবর্তীতে সেমিক্লোন এখানে বসানো হয়েছে, এবং সেমিক্লোনের পরে যে সাবজেক্ট আসছে তারপরে কিন্তু পিটারের পরে এখানে ইজ হওয়া উচিত ছিল, এবং এলিজাবেথের পরেও ইজ দরকার ছিল, কিন্তু যেহেতু সেটি বাক্যে নেই সেই কারণে আমরা ওখানে কমা জুড়ে দিয়েছি। এবং আমি আগেই বলেছি যে এখানে কিন্তু অবশ্যই সেমিক্লোন ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এটা রাইট হবে না। পরের উদাহরণটি লক্ষ্য করো, শোভন রিসিভড এ পেন, সেমিক্লোন, নিশাত, আওয়াজ। তাহলে এখানে যে নিশাতের পরে যে কমা ব্যবহার করছে, এখানে রিসিভড যে শব্দটি সেটি কিন্তু ওখানে হওয়া উচিত ছিল, সেটি নাই বলেই আমরা কমা ব্যবহার করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, শোভন রিসিভড এ পেন, সেমিক্লোন, নিশাত, আওয়াজ। তাহলে এই 8 নম্বর রুলে তোমরা কি বুঝলে, মূলত ভার্ব ওমিশন, ভার্ব থাকবে না, ভার্বটা থাকার কথা ছিল, সেটি না থাকার কারণে সেই জায়গা কমা দ্বারা রিপ্লেস করা হয়েছে, এবং তার পূর্বে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব। রুল নাম্বার 9, নাও রুল নাম্বার 9, ইন ডিরেক্ট স্পিচ আফটার রিপোর্টিং ভার্ব কমা ইজ ইউজড। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে তোমরা কমা ব্যবহার করবা। বিসাইডস টু সেপারেট কোটেশন ইন আ সেন্টেন্স কমা ইজ ইউজড। ছাড়া কোনো বাক্যে যদি কোনো কোটেশন থাকে তাহলে সেটাকে পৃথক করার জন্য কমার ব্যবহার করতে হবে। আমরা উদাহরণগুলো লক্ষ্য করে তাহলে সহজ হবে তোমাদের জন্য। প্রথম উদাহরণটি, সাদাত সেইড টু মি, আই উইল হেল্প ইউ, ফুল স্টপ। তো এখানে লক্ষ্য করো যে সাদাত সেইড টু মি, তারপরে কমা, এটা আসলে সাদাত সেইড টু মি, এটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব অংশ, যে ভার্বটা সেইড তারপরে টুমি আছে, সেই টুমির পরে আমরা কমাটা ব্যবহার করেছি। এবং এরপরে রিপোর্টেড স্পিচ যেটি আই উইল হেল্প ইউ, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আসছে আমাদের এখানে। আসলে এখানে ফুল স্টপটা বাইরে চলে গেছে, ফুল স্টপটা ভিতরে এখানে থাকার দরকার ছিল, ওটা একটু ওই লিখতে গিয়ে হয়তো ভুল হয়েছে, তো আমরা সঠিক করে নেব। তো এখানে সাদাত সেইড টু মি এরপরে কমা ব্যবহার করবা, কী কারণে, এই অংশটা হলো রিপোর্টিং ভার্ব অংশ। আর এই যে তারপরের যে অংশ সেটি তোমরা জানো, আই উইল হেল্প ইউ, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এই অংশটা তোমাদের ওই ইনভার্টেড কমার ব্যবহার যেখানে আমি আলোচনা করবো সেখানে দেখিয়ে দেবো, কারণ যেটি বলেছি যে এই ফুল স্টপটা কিন্তু এখানে ইনভার্টেড কমার মধ্যে হবে, সেটি তোমরা ঠিক করে নিবে। পরের উদাহরণটি লক্ষ্য করো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, এরপরে কমা, এবং তারপরে যে স্পিচটা আছে রিপোর্টেড স্পিচ, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন্স, সেখানে কিন্তু আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিয়েছি। এবং যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে এখানে কিন্তু কোশ্চেন মার্ক পড়ছে, যেটা কোশ্চেন মার্ক আলোচনার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে কি দাঁড়ালো যে আসলে এই যে দুটো বাক্য আমি বললাম, এই দুটো বাক্য কী ছিল, রিপোর্ট, এটা ছিল আমাদের ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের বাক্য, তাই তো। সেখানে রিপোর্টিং ভার্ব যে অংশ আছে তারপরে আমরা কমা ব্যবহার করেছি, প্রতিটি ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করেছি। অনেক সময় এরকম হতে পারে যে তোমাদের অনলি সাদাত সেইড টু মি না থেকে সাদাত সেইড থাকতে পারে এই অংশ, তাহলে অবজেক্ট না থাকলে সাদাত সেইডের পরে তোমরা কমা সেক্ষেত্রে ব্যবহার করবে। আর এখানে যেহেতু অবজেক্ট আছে সেক্ষেত্রে অবজেক্টের পরেও বসাতে হয়েছে। পরের উদাহরণটি খেয়াল করো, হোয়াইল উই আর টকিং, এক্স্যাক্টলি সো সেইড আফসানা। এটি কিন্তু তোমাদের এই যে একটি বলছিলাম যে টু সেপারেট কোটেশন ইন এ সেন্টেন্স কমা ইজ ইউজ, কোনো বাক্যের মধ্যে যদি কোটেশন চলে আসে, এখানে কথাটা কী ছিল, আমরা হোয়াইল উই আর টকিং, আমরা যখন কথা বলছিলাম তখন
আরেকজন এই যে আফসানা কিন্তু আরেকটি সেখানে একটি কোটেশন আফসানার চলে আসছে, সে একটি কথা বলেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কেউ কথা বলছে তার মাঝে অন্য একজন যদি কোনো একটি কথা বলে, আসলে সেটি কোট করার জন্য কিন্তু আমরা এভাবে তার আগে আর পরে কমা ব্যবহার করব। তাহলে হোয়াইল উই ওয়ার টকিং, এর পরে আফসানা কি বলছে? আফসানা সেইড, আফসানার একটা কথা হলো কি এক্স্যাক্টলি সো, ঠিক এভাবে। তাহলে এই যে অংশটা সেটা এরকম আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাবো তার আগে আর পরে, এবং তারপর এই যে আগে পরে কমাও আমরা ব্যবহার করবো, যে দুটো কমা ব্যবহার করছি, একটি হলো সেইড আফসানার পূর্বে আর একটি হলো এই যে এখানে এক্স্যাক্টলি সো পূর্বে। তাহলে যেই কোটেশনটা, সেই কোটেশনের আগে আর পরে আমরা দুটো কোটেশনে যে ইনভার্টেড কমার ব্যবহার যখন, সেখানে তোমরা দেখবে কোটেশন হলে ইনভার্টেড কমার ব্যবহার থাকে, ঠিক কোটেশনের আগে আর পরে দু জায়গাতেই কিন্তু আমরা কমা ব্যবহার করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা হলো ডাইরেক্ট স্পিচে আমাদের রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করব, আরেকটি হলো যদি কোনো কোটেশন চলে আসে সেই কোটেশনের আগে আর পরে আমরা কমা ব্যবহার করব। যেমনটি যে এক্স্যাক্টলি সো এখানে কোটেশন ছিল, তার আগে আর পরে কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। থ্যাংক ইউ। পরের রুলে চলে যাই, রুল নাম্বার 10। ইফ এ ফুল ক্লজ ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স, কমা ইজ ইউজড আফটার দ্যাট। এখানে হলো পুরো ক্লোজটা যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তাহলে আমরা সেই ক্লোজটার পরে কিন্তু একটি কমা ব্যবহার করব। উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যাবে। দ্য ড্রামা ইউ ওয়ান্টেড টু ওয়াচ ইজ নাও অন টিভি। এই বাক্যটির দিকে খেয়াল করো, এর সাবজেক্ট কিন্তু এই পুরো অংশটাই, যে ক্লোজটা দ্য ড্রামা ইউ ওয়ান্টেড টু ওয়াচ, পূর্ণাঙ্গ একটি ক্লোজ যার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং কমপ্লিমেন্ট আছে। তো এই পুরো সাবজেক্টটাই কিন্তু এই যে পরের যে অংশটা ইজ নাও অন টিভি, এর জন্য এই অংশের জন্য কী হয়েছে? সাবজেক্ট, যার কারণে দ্য ড্রামা ইউ ওয়ান্টেড টু ওয়াচ এরপরে আমরা কমা ব্যবহার করছি। এর কারণটা কি? এই ফুল ক্লোজটা হিসাবে ব্যবহৃত হয়েছে, পরবর্তী যে অংশ আছে সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যে ইজ নাও অন টিভি, এই অংশের জন্য সাবজেক্ট হিসাবে এই পুরো ক্লোজটা ব্যবহৃত হয়েছে, যার কারণে তারপরে আমরা এখানে কমা ব্যবহার করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো কীভাবে, অল দ্যাট উই ওয়ান্টেড বিফোর ইজ অ্যাভেলেবল নাও। এখানে অল দ্যাট উই ওয়ান্টেড বিফোর, আমরা যা পূর্বে চেয়েছিলাম, ইজ অ্যাভেলেবল নাও, এখন তা পর্যাপ্ত আছে। তো এই ইজ অ্যাভেলেবল নাও এই অংশের জন্য সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এই পুরো ক্লোজটি, যার কারণে তারপরে আমরা কমা ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, রুল নাম্বার 11। আফটার সেন্টেন্স কানেক্টর কমা ইজ ইউজড। আমি আবার বলছি, আবার কোট করছি, আফটার সেন্টেন্স কানেক্টর কমা ইজ ইউজড। সেন্টেন্স কানেক্টরের পরে কমা ব্যবহার করতে হয়। এখানে ফর এক্সাম্পল বেশ কিছু সেন্টেন্স কানেক্টরের উদাহরণ আমি দিয়ে রেখেছি, বাকিটা তোমরা তোমাদের গ্রামারের 12টি আইটেমের মধ্যে একটি আছে সেন্টেন্স কানেক্টর, ওটি যে স্যার পড়াবে সেখানে তুমি তার ডিটেলস সেন্টেন্স কানেক্টরগুলো সম্পর্কে জানবে। তো এখানে যেগুলো দিয়ে রাখছি খেয়াল করো একটু। ফর এক্সাম্পল, for instance, moreover, therefore, as a result, consequently, on the other hand, namely, in fact, in short, etc. এরকম যদি তোমাদের সেন্টেন্স কানেক্টর আসে তারপরে তোমরা কমা ব্যবহার করবে। এখানে আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি, moreover, they knew who had done it. তো এখানে moreover বাক্যের শুরুতে বসেছে সেন্টেন্স কানেক্টর হিসেবে, যার কারণে তারপরে আমরা কমা ব্যবহার করেছি। রুল নাম্বার 12। টু সেপারেট ইন্ট্রোডাক্টরি ইয়েস অর নো ফ্রম মেইন সেন্টেন্স। মূল যে বাক্য তার থেকে ইয়েস অথবা নো এটাকে পৃথক করতে কমার ব্যবহার করতে হয়। এখানে উদাহরণ লক্ষ্য করো। ফার্স্ট ওয়ান, ইয়েস, ইউ উইল কাম। পরেরটি, নো, দ্য ম্যান ডিড নট কাম ইয়েস্টারডে। আসলে এখানে খেয়াল করবে যে এই ইয়েসের পরে কিন্তু বাক্য শেষ হয়ে যায়নি, ইয়েসের সঙ্গে ডান পাশের অংশের সম্পর্ক রয়ে গেছে, যার কারণে ইয়েসের পরে আমরা অল্প বিরতি নেব, কারণ এই ইয়েসটা হলো ইন্ট্রোডাক্টরি ইয়েস। ইয়েস, ইউ উইল কাম। পরেরটি, নো, দ্য ম্যান ডিড নট কাম ইয়েস্টারডে। না, গতকাল লোকটি আসে নাই। আসলে এখানে অল্প বিরতি নেওয়ার প্রয়োজন হয়, সেই কারণে কমা ব্যবহার করতে হয়।
পরের স্লাইডে চলে যাই। স্লাইড এখানে রুল নাম্বার 13, টেকিং প্লেস অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, কোনো বাক্যের শুরুতে বসে অবস্থান গ্রহণ করে। সাম অ্যাডভার্ব সামটাইমস মডিফাই দ্য সেন্টেন্স, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো কোনো বাক্যকে মডিফাই করে থাকে। দেন ইউ শুড ইউজ কমা আফটার দ্য অ্যাডভার্ব, এই জাতীয় অ্যাডভার্বের পরে তোমাদের কমা ব্যবহার করা উচিত। নিশ্চয়ই বুঝছো। উদাহরণটি লক্ষ্য করো, লাকিলি কমা আই ফাউন্ড হিম ইন এ শপ। তো এখানে লাকিলি এই শব্দটি কিন্তু এই পুরো যে ক্লজটি আছে সেটিকে কিন্তু পুরো বাক্যটিকে মডিফাই করেছে। লাকিলি সৌভাগ্যক্রমে আই ফাউন্ড হিম ইন এ শপ, সৌভাগ্যক্রমে আমি তাকে দোকানে পেয়ে গেলাম। এই কারণে এখানে লাকিলির পরে আমরা কমা ব্যবহার করছি। একইভাবে আনফর্চুনেটলি কমা আই ফেলড ইন দ্য এক্সাম, দুর্ভাগ্যক্রমে আমি পরীক্ষায় ফেল করলাম। যে আমি পরীক্ষায় ফেল করলাম এই পুরো বাক্যটাকে কিন্তু আনফর্চুনেটলি যে অ্যাডভার্ব আছে এটি মডিফাই করেছে, যার কারণে তারপরে আমরা কমা ব্যবহার করেছি। আবার পরের উদাহরণটি, প্রবাবলি কমা ইট উইল রেইন টুডে, সম্ভবত আজ বৃষ্টি হবে। তো এই সম্ভবত প্রবাবলি পরের যে অংশটি আছে ইট উইল রেইন টুডে এটাকে মডিফাই করেছে, যার কারণে আমরা কমা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, নাও কমাজ ইন ক্লোজেস, যে ক্লোজের মধ্যে আমরা কমা কীভাবে ব্যবহার করব। তোমরা জানো ওই যে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে তোমাদের যে একাধিক ক্লজ আছে, এরকম ক্ষেত্রে কমা কীভাবে ব্যবহার করব। সেখানে রুল নাম্বার 1 হলো, এ কমা ইজ ইউজ টু সেপারেট মেইন ক্লোজেস বিফোর অ্যান্ড, বাট, অর, নট। আসলে যে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে যে কোঅর্ডিনেট কনজাংশন থাকে অ্যান্ড, বাট, অর, নর, এগুলোর পূর্বে অর্থাৎ প্রথম যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তারপরে কমা ব্যবহার করবে যেমনটি এখানে আছে, এবং তারপরে অ্যান্ড কনজাংশন যুক্ত হয়ে পরবর্তী ক্লজটি বসাবে এবং সবশেষে ফুলস্টপ। উদাহরণটি লক্ষ্য করো, যে শি রোট এ লেটার কমা অ্যান্ড হার হাজব্যান্ড পোস্টেড ইট। তাহলে কি দাঁড়ালো, এই বাক্যটি ছিল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যেটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে কনজাংশন আছে অ্যান্ড। তো এই যে কনজাংশন অ্যান্ড, বাট, অর, নট দ্বারা যুক্ত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি প্রিন্সিপাল ক্লোজ, ঠিক সেই কনজাংশনের পূর্বে অর্থাৎ প্রথম যে প্রিন্সিপাল ক্লোজ আছে তারপরে কনজাংশনের আগে আমরা কমাটা ব্যবহার করব। পরের উদাহরণটি লক্ষ্য করো, হি পেইড ফর হিজ লাঞ্চ কমা বাট ডিড নট ইট ইট। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোট আমি দিয়ে রেখেছি, এটি একটু লক্ষ্য করো। Some grammarians, however, think that no comma is necessary, particularly if the clauses have the same subject. যে দুটো যে ক্লোজ থাকবে সেই উভয় ক্লোজে যদি একই সাবজেক্ট থাকে তাহলে আসলে কমাটা অবশ্যই প্রয়োজনীয় না। সেক্ষেত্রে তোমাদের কমাটা না দেওয়াই ভালো, যেহেতু সচরাচর আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কমা দিই না। যেমন উদাহরণটি লক্ষ্য করো, হি পেইড ফর হিজ লাঞ্চ বাট ডিড নট ইট ইট। তো এই উদাহরণটি এখানে কিন্তু আমি কমা ব্যবহার করেছিলাম, কিন্তু তোমরা আসলে এটি দেওয়া বাধ্যতামূলক না, এই কারণে তোমরা এখানে এড়িয়ে চলবে, তোমরা কমা ব্যবহার করবে না। কারণ কি, হি পেইড ফর হিজ লাঞ্চ বাট ডিড নট ইট ইট, এই বাক্যটিতে সাবজেক্ট এখানে হি আছে, অ্যান্ডের পরে দ্বিতীয় ক্লোজেও কিন্তু এখানে হি হবে সাবজেক্ট, এই কারণে সেটা লেখা হয়নি। তোমরা জানো একই সাবজেক্ট হলে লিখতে হয় না। তাহলে উভয় ক্লোজে যদি একই সাবজেক্ট থাকে তাহলে এখানে যে কমাটা আমরা কিন্তু ব্যবহার করিনি, তোমরা এড়িয়ে চলবে। তাহলে এই বাক্যটি এরকম ক্ষেত্রে যেখানে দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন সেখানে কিন্তু অবশ্যই কমাটা ব্যবহার করবে, আর যখন একই হবে সেই ক্ষেত্রে উভয় ক্লোজে একই সাবজেক্ট হলে তোমরা কমাটা এড়িয়ে চলবে। তোমাদের জন্য আরেকটি নোট দিয়েছি গুরুত্বপূর্ণ, ডোন্ট ইউজ এ কমা টু সেপারেট টু ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজেস নট কানেক্টেড বাই এনি কনজাংশন, দিস ইজ আ ভেরি কমন মিস্টেক। দুটো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত না থাকে সেখানে কিন্তু কোনোভাবেই কমা ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত কমন মিস্টেক, প্রায় সেই ছাত্রছাত্রীরা করে থাকে। এটি কোনোভাবেই কিন্তু কমার ব্যবহার করা যাবে না। এখানে যে রং ব্যবহার আমি উদাহরণ দিয়ে রাখছি যে এই বাক্যটি কিন্তু রং, ভুল, এটি বসানো যাবে না। উই ওয়ার মুভিং টুমোরো কমা দ্য হাউস উইল বি এমটি। এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ, একটি হলো উই ওয়ার মুভিং টুমোরো, আরেকটি হলো দ্য হাউস উইল বি এমটি। এই দুটো প্রিন্সিপাল ক্লোজ, কোনো কনজাংশন নেই, এরকম ক্ষেত্রে যে কমা এটি দেওয়া যাবে না, এটি দিলে কী হয়ে যাবে, রং হয়ে যাবে। তাহলে অবশ্যই এটি এখানে কি করতে হবে, এখানে তোমাদেরকে সেমিকোলন দিয়ে, যেখানে আমি বলে দিয়েছি যে দ্য কমাস অ্যাবভ শুড বি রিপ্লেসড বাই ফুল স্টপস অর সেমিকোলন। হয় এখানে তোমরা ফুল স্টপ ব্যবহার করবে, দুটি ভিন্ন বাক্য হয়ে যাবে, অথবা এখানে সেমিকোলন দিয়ে জুড়ে কমা রিপ্লেস করে এখানে কি সেমিকোলন ব্যবহার করতে পারো, যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেমিকোলন দ্বারা পরস্পর যুক্ত থাকতে পারবে।
পরের উদাহরণটি লক্ষ্য করো, এটিও রং উদাহরণ আমি দিয়ে রেখেছি। শি ওয়ান্টেড ইট, কমা হি গেভ ইট টু হার, এটিও কিন্তু ভুল, এটি ব্যবহার করা যাবে না। এই যে কমাটি এখানে হয় ফুল স্টপ ব্যবহার করবে অথবা এখানে সেমিকোলন ব্যবহার করবে, যে নিচে নোট দিয়ে রেখেছি। দ্য কমাস অ্যাবভ শুড বি রিপ্লেসড বাই ফুল স্টপস অর সেমিকোলনস। অর্থাৎ পরস্পর যদি পাশাপাশি দুটি এরকম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এসে যায়, তার মাঝে কোনোভাবেই কমা ব্যবহার করা যাবে না। এই যে সতর্কবাণী, এই ব্যাপারে তোমরা অত্যন্ত সাবধান থাকবে। তাহলে কি দাঁড়ালো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং উভয় ক্লজে যদি ভিন্ন সাবজেক্ট থাকে, সেক্ষেত্রেই তোমরা কমা ব্যবহার করবে। আদারওয়াইজ যদি একই সাবজেক্ট থাকে উভয় ক্লজে, সেখানে কিন্তু কনজাংশনের পূর্বে এখানে কমা ব্যবহারের দরকার নেই, আমি কমা দিইনি। আর একটি বিষয় হলো যে যদি কোনো কনজাংশনই না থাকে, সেক্ষেত্রে কমা ব্যবহার করা যাবে না, বরং সেক্ষেত্রে কমা না ব্যবহার করে সেখানে কি করতে হবে, সেখানে কমা ব্যবহার না করে সেখানে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড, রুল নাম্বার 2। কমা ইজ ইউজড টু সেপারেট সাবঅর্ডিনেট ক্লজ পার্টিকুলারলি হোয়েন ইট কামস ফার্স্ট ইন এ সেন্টেন্স। তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটি থাকে সাবঅর্ডিনেট ক্লজ আর একটি থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। তো সেই সাবঅর্ডিনেট ক্লজটি যদি বাক্যের শুরুতে চলে আসে, এখানে লক্ষ্য করো সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে আসছে, তারপরে কিন্তু তোমরা কমা ব্যবহার করবে এবং তারপরে প্রিন্সিপাল ক্লজ শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করবো। তাহলে নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো যে কমা ইজ ইউজ টু সেপারেট সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজকে পৃথক করতে কমা ব্যবহৃত হয়, পার্টিকুলারলি বিশেষ করে হোয়েন ইট কামস ফার্স্ট ইন এ সেন্টেন্স, যখন সেই সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের শুরুতে আসে। উদাহরণগুলো লক্ষ্য করো। প্রথমে আছে ইফ আই ক্যান পসিবলি ম্যানেজ ইট, কমা আই উইল কাম, ফুল স্টপ। তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তার প্রথম যে ক্লজটি এটি ছিল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যার কারণে তারপরে কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করেছি। একইভাবে পরের উদাহরণটি, হোয়েন ইউ অ্যারাইভ, কমা টেলিফোন হার, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো হোয়েন ইউ অ্যারাইভ, যার কারণে তারপরে কমা ব্যবহার করেছি। পরের উদাহরণটি, দো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট, একইভাবে এখানে দো হি ইজ পুয়ার এটি সাবঅর্ডিনেট ক্লজ, যার পরে আমরা কমা ব্যবহার করেছি এখানে। লাস্টের যে উদাহরণ, আনলেস ইউ স্টাডি এ লট ইউ উইল ফেল, এখানে লক্ষ্য করো যে আনলেস ইউ স্টাডি আ লট, এটি সাবঅর্ডিনেট ক্লোজ প্রথমে এসেছে, তারপর আমরা কমা ব্যবহার করেছি। এবং এই যে সাবঅর্ডিনেট ক্লোজ প্রথমে আসলে আগে কিন্তু কনজাংশন আছে, এখানে দেখো ইফ আসছে, এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে আসছে হোয়েন, এখানে আসছে দো, এখানে আসছে আনলেস। তো এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে থাকবে এবং সেই সাবঅর্ডিনেট ক্লোজ যদি বাক্যের শুরুতে থাকে, তারপরে কিন্তু কমা ব্যবহার করবে। আর যদি বাক্যটি ঘুরিয়ে লিখতাম, আমরা যদি লিখতাম যে আই উইল কাম, এই অংশ আগে দিতাম আর পরে যদি লিখতাম ইফ আই ক্যান পসিবলি ম্যানেজ ইট, তাহলে কিন্তু কমা ব্যবহৃত হতো না। ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লোজ কামস লাস্ট, এ কমা ইজ নট নেসেসারি, পার্টিকুলারলি ইফ দ্য ক্লোজ ইজ শর্ট। এই যে এখানে দিয়ে রেখেছে রুলটা, যে আসলে সাবঅর্ডিনেট ক্লোজটি যদি শুরুতে না এসে শেষে আসে, আর বিশেষ করে সেই সাবঅর্ডিনেট ক্লোজটি যদি বৃহতাকৃত খুব বড় না হয়, তাহলে কমা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আসলে তোমাদের যে কোনো ধরনের বাক্য পরীক্ষায় ফেস করতে হয়, আসলে এই সাবঅর্ডিনেট ক্লোজটি খুব বেশি বড় থাকে না, সেটি ছোটোই থাকে, যার কারণে সেখানে কমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় খুব বড় বাক্য থাকলে তারপরে কমা ব্যবহৃত হয়, পরে আসলেও সেই রুলটি আছে বলেই তোমার এখানে দিয়ে রেখেছে। কিন্তু পরীক্ষায় তোমরা যেসব বাক্য পাবে সেখানে কমা দেওয়ার প্রয়োজন পড়বে না। সাবঅর্ডিনেট ক্লোজ যদি পরে আসে, যেমন এখানে যে সাবঅর্ডিনেট ক্লোজ পরে আসছে, সেই কারণে কিন্তু এখানে কমা দিতে হয়নি। উদাহরণগুলো লক্ষ্য করো। টেলিফোন হার হোয়েন ইউ অ্যারাইভ, তাকে টেলিফোন করো যখন তুমি পৌঁছাবে। এই টেলিফোন হার এটা কিন্তু প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ আসছে, আর সাবঅর্ডিনেট ক্লোজটি এখানে পরে আসছে, যার কারণে এখানে কিন্তু আমরা কমা ব্যবহার করিনি। আবার পরের উদাহরণটি লক্ষ্য করো। আই উইল কাম ইফ আই ক্যান, এখানে ইফ আই ক্যান এই সাবঅর্ডিনেট ক্লোজটি পরে এসেছে, যার কারণে তার পূর্বে কিন্তু এখানে আমরা কমা ব্যবহার করিনি। আবার পরেরটি লক্ষ্য করো। হি ক্যান ওয়েট হিয়ার আনটিল দ্য ট্রেন কামস, এখানে আনটিল দ্য ট্রেন কামস, আনটিল দ্য ট্রেন কামস এই অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ, যেটি পরে আসছে, যার কারণে এখানে কিন্তু আমাদের কমা ব্যবহার করতে হয়নি, যেহেতু মেন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ এখানে শুরুতে আসছে, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ, এই কারণে নো কমা ইজ নেসেসারি।
ডিয়ার লার্নার্স, নাও কমাস ইন করেসপন্ডেন্স, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আসলে আমরা যে চিঠিপত্র বা ইমেইল লিখি, সেখানে অ্যাপ্লিকেশন লিখি, সেখানে কমার ব্যবহারটা কীভাবে আছে। তো প্রথম যে রুলটি আছে, কমা ইজ ইউজ টু সেপারেট মান্থ অ্যান্ড ইয়ার ওর ডেট অ্যান্ড ইয়ার, নট ডেট অ্যান্ড মান্থ। আসলে কমাটা ব্যবহার করতে হয় আমাদের মাস এবং বছর এটা পৃথক করতে, অথবা ডেট অ্যান্ড ইয়ার, অথবা তারিখ এবং বছর পৃথক করতে। কিন্তু এই ডেট এবং মান্থ অর্থাৎ তারিখ এবং মাসকে পৃথক করার জন্য কিন্তু কমা ব্যবহার করা যাবে না। আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি, খেয়াল করো। 22 নভেম্বর, 1959। আবার ওর কি আছে, নভেম্বর 22, 1959। কিন্তু এখানে দেখো যে নট নভেম্বর, 22, 1959, এটি কিন্তু হবে না। অর্থাৎ এখানে খেয়াল করো যে নভেম্বর ছিল মাস, এই যে নভেম্বর ছিল মাস, তারপরে আর হলো সাল 1959। অর্থাৎ এখানে মান্থ অ্যান্ড ইয়ার, যে মাস এবং ইয়ার, এই যে মাস আর ইয়ার, তার মাঝে কমা ব্যবহার করছি। পরেরটা কী ছিল, ইয়ার অর ডেট। এখানে লক্ষ্য করো যে ইয়ার অর ডেট, এখানে ডেট ছিল ওই যে ডেট অর ইয়ার, ডেট হলো 22 আর ইয়ার হলো 1959, যার কারণে ডেট এবং ইয়ারের মাঝে আমরা এখানে কমা ব্যবহার করছি। কিন্তু ডেট অ্যান্ড মান্থ যেটি আছে, তারিখ এবং মাস, এখানে খেয়াল করো এই যে তারিখ আর মাস, নভেম্বর হলো মাস, তারিখ হলো 22-এর মাঝে কিন্তু লাল রঙের ব্যবহার করেছি, তার মানে ওটি ব্যবহার করা যাবে না। তাহলে এই যে নট দিয়ে রেখেছি, নট নভেম্বর, তারপরে রেড চিহ্ন দিয়ে আমি কমা ব্যবহার করছি, এই কমাটি ব্যবহার করা যাবে না। তাহলে নিশ্চয়ই তোমরা সহজে বুঝছো যে এই দুই সিস্টেমে তোমরা ব্যবহার করতে পারবে, অর্থাৎ মাস আর সালের মাঝে কমা দিতে পারবে, আবার তারিখ আর সালের মাঝেও কিন্তু তোমরা কমা ব্যবহার করতে পারবে, কিন্তু মাস আর তারিখের মাঝে কোনোভাবেই কমা ব্যবহার করতে পারবে না। নেক্সট, দ্য বিগিনিং অফ এ লেটার ইজ অলওয়েজ ফলোড বাই এ কমা। যে চিঠির শুরুতে তোমরা যে সম্বোধন করো তারপরেই কিন্তু কমাটা বসে। যেমন এখানে ডিয়ার জন, তারপরে কমা লিখেছো, ডিয়ার জন, মাই ডিয়ার জন, শুধু জন, যেভাবেই লেখো আসলে এই যে শুরুতে, চিঠির শুরুতে যে তোমরা সম্বোধন করো সেই তারপরে কিন্তু এখানে এই যে কমা বসাতে হবে। তারপরে দ্য এন্ডিং টু বিফোর দ্য সিগনেচার ইউজুয়ালি টেক্স এ কমা। একইভাবে চিঠি বা ইমেল তোমরা যখন শেষ করো সেই এন্ডিং অংশে এই যে ইয়োর্স সিনসিয়ারলি ইয়োর্স যেভাবেই লিখো তারপরে কিন্তু কমা ব্যবহার করতে হবে। এখানে এই কমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে শুরুতে এবং শেষে এই কমা না দিলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এই যে এখানে হলো ইয়োর সিনসিয়ারলি পরে তোমরা তোমার নাম লিখে সিগনেচার করো, সেই ইয়োর সিনসিয়ারলির পরে অর্থাৎ কমার শেষে এবং এই সিগনেচারের পূর্বে যে এখানে কমাটা ব্যবহার করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং লাস্ট অন, ইন রাইটিং অ্যাড্রেস কমাজ আর ইউজ। অনেক সময় চিঠিপত্রের মাঝে তোমাদেরকে ওই ঠিকানা লিখতে অ্যাপ্লিকেশনের, তো সেই সব জায়গায় কী করতে হবে, সাবিরা রোড কলেজ, কমা হীরাবাড়ি রোড কলেজ, গোপালগঞ্জ, কমা 81, অর্থাৎ 80-100-এর পরে ফুল স্টপ। তো এখানে দেখো যে একটি ঠিকানা লেখা হয়েছে। অনেক সময় চিঠিপত্রের মাঝে, চিঠিপত্রের ঠিকানা উপরে না, মানে খামের উপরে না, চিঠিপত্রের মাঝে অনেক সময় তোমাদেরকে ঠিকানা লিখতে হয়, যে কে লিখছে, কোথা থেকে চিঠিটা যাচ্ছে। সেই ক্ষেত্রে ঠিকানা লেখার নিয়ম হলো যে কয়টি অংশ আছে প্রত্যেকটি অংশের পরে কমা হবে এবং শেষে ফুল স্টপ। এখানে দেখো যে সাবিরা রোড কলেজ, কলেজের নাম, হীরাবাড়ি রোড সেইখানে রাস্তার নাম আছে, তারপরে সেটি গোপালগঞ্জে, তারপরে কমা দিয়েছে এবং সবশেষে সেখানের যে পোস্টকার্ড 81, তারপরে সেখানে ফুল স্টপ বসেছে। ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল। কমার ব্যবহার আজকে এখানেই শেষ হলো। পরের আগামী ক্লাসে আমরা তোমাদের রেস্ট অফ দ্য পার্ট যেটি আছে পাংচুয়েশনে সেটি আলোচনা করব। ডিয়ার লার্নার্স, স্টেইং অ্যাট হোম, ওয়াচ দ্য ভিডিও এগেইন অ্যান্ড এগেইন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ।